স্যার আমার হ্যাঁ, আমি কোনো প্রশ্ন করি নাই স্যার। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, তাহলে স্যার আমরা প্রথমে হচ্ছে আমাদের যে ফিফথ চ্যাপ্টার ওইটারই স্লাইড অন করি, দেন আমরা মিথাইল গ্রুপ কেন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সেখান থেকে শুরু করি। ওকে, আমরা ইউরিয়া প্রোডাকশন পড়েছি। আচ্ছা, আমি ওর মিথাইল গ্রুপের এক্সপ্লেনেশনটা দিয়ে দেন আমরা আমাদের যে টপিক আছে সেখানে ব্যাক করছি। আচ্ছা, মিথাইল গ্রুপ ইলেকট্রন ডোনার। আমরা যদি মিথাইলের দিকে খেয়াল করি, আমাদের এখানে কার্বন, হাইড্রোজেন, এই হচ্ছে আমাদের অবস্থা। সো এখানে যদি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি দেখি, আমরা ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5, হাইড্রোজেনের 2.1। তো যখনই তুমি কার্বনের সাথে কোন একটা হাই ইলেকট্রোনেগেটিভ কোন একটা এলিমেন্টের অ্যাটম অথবা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে এরকম কোন একটা স্পিসিসকে অ্যাটাচ করে দিচ্ছ, ধরে নাও আমরা ক্লোরিনকে অ্যাটাচ করলাম, হাই ইলেকট্রোনেগেটিভ একটা এলিমেন্টের অ্যাটমকে আমরা এখানে অ্যাটাচ করে দিলাম। তো তখন কি হয়, যেহেতু ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন এই ইলেকট্রন ডেন্সিটিটা তার দিকে টানতে থাকে। দ্যাট মিনস এখানে কার্বন অ্যান্ড ক্লোরিনের যে শেয়ার্ড ইলেকট্রন, সেই শেয়ার্ড ইলেকট্রন গুলো তখন দেখা যায় ক্লোরিন আস্তে আস্তে তার দিকে টানতে থাকে। আমরা ইমেজটাকে এইভাবে বন্ড না দেখি আমরা যদি ইলেকট্রন দিয়ে দেখাই তাহলে জিনিসটা আরেকটু ইজি হবে আমাদের জন্য। সাপোজ আমাদের ইলেকট্রন গুলো ছিল হচ্ছে এরকম শেয়ার্ড অবস্থায়, ঠিক আছে? তো যখনই ক্লোরিন এই ইলেকট্রন ডেন্সিটিটা তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করলো, তখন আমরা দেখতে পাবো যে আমাদের কার্বনের এই ইলেকট্রনটা আস্তে আস্তে ক্লোরিনের দিকে সরে যেতে থাকবে। তো যতই কার্বনের ইলেকট্রনটা ক্লোরিনের দিকে সরে যেতে থাকবে, ততই হচ্ছে কার্বনের ইলেকট্রন ডেন্সিটি আস্তে আস্তে কমে যেতে থাকে। যখনই কার্বনের ইলেকট্রন ডেন্সিটিটা কমে যায়, কার্বন কি করে, হাইড্রোজেনের সাথে যে শেয়ার্ড ইলেকট্রন গুলো থাকে, কার্বন হচ্ছে সেই শেয়ার্ড ইলেকট্রন গুলো তার দিকে টেনে নেয়। দ্যাট মিনস যেই সিচুয়েশনটা এরকম থাকার কথা, যখনই কার্বনের ইলেকট্রন ক্লোরিন নিয়ে কার্বনের ইলেকট্রন ডেন্সিটিটা ডিক্রিজ করে, কার্বন তখন কি করে, এই যে হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউড গুলো আছে সেই ইলেকট্রন ক্লাউডটা আস্তে আস্তে সে তার দিকে টানতে থাকে। এবং সে টেনে কি করে, সে হচ্ছে তার নিজের ইলেকট্রন ডেন্সিটি যতটুকু ডিক্রিজ করেছে সেই ইলেকট্রন ডেন্সিটিটাকে আবার সে হচ্ছে ফিল আপ করার চেষ্টা করে। স্যার এটা ফার্স্ট স্লাইড না, এটা আমাদের বন্ধু প্রশ্ন করেছে, আমি সেটার অ্যান্সার দিচ্ছিলাম। ঠিক আছে, এই হচ্ছে মেইন ফ্যাক্ট। এখন যেহেতু কার্বনের একটা সোর্স আছে, সে চাইলেই তার ইলেকট্রন ডেন্সিটি এই হাইড্রোজেনের ইলেকট্রন গুলো থেকে ইনক্রিজ করার সুযোগ পায়। তাই কার্বন দেখা যায় যখনই কোনো একটি হাই ইলেকট্রন নেগেটিভ এলিমেন্টের সাথে অথবা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে এরকম কোন একটা স্পিসিসের সাথে সে অ্যাটাচড অবস্থায় থাকে, তখন কার্বন অ্যালাউ করে যে তার ইলেকট্রন গুলো সে কি করে, সেই হাই ইলেকট্রন নেগেটিভের দিকে আস্তে আস্তে ছেড়ে দেয়। এন্ড দেন হাই ইলেকট্রোনেগেটিভ বা যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তার কি করে, ইলেকট্রন ডেন্সিটিটা আস্তে আস্তে বেড়ে যেতে থাকে। আর কার্বন কি করে, নিজের যতটুকু ডেফিসিয়েন্সি তৈরি হয় সেটা হাইড্রোজেনেরটা টেনে সে তারটাকে ফিল আপ করার চেষ্টা করে। এই হচ্ছে কার্বনের ইলেকট্রন ডোনার হিসাবে যে অ্যাক্টিভিটি সেইটা। আসলে কিন্তু কার্বন ইলেকট্রন বা অ্যালকাইল ইলেকট্রন ডোনার না, অ্যালকাইল ইলেকট্রন ডেন্সিটি বাড়াতে পারে। ঠিক আছে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার এখানে কি হাইপার কনজুগেশন হয়েছে? আসলে কি আমাদের হাইপার কনজুগেশনের যেই যে টপিকটা, ওইটা আসলে ওইভাবে আমাদের কি বলা যায়, ওইভাবে আসলে আমাদের তো ইনক্লুডেড না, যে কারণে আমি আসলে হাইপার কনজুগেশন দিয়ে এই ব্যাখ্যাটা দিতে পারি নাই। ঠিক আছে, আমাকে তখন কি করতে হয়েছে, ওই ইলেকট্রন ডেন্সিটি দিয়ে ব্যাখ্যাটা করতে হয়েছে। এখন যদি আমি হাইপার কনজুগেশনটা করতে যাই তাহলে আমাকে আবার কি করতে হবে, পুরোটা 3D স্ট্রাকচার নিয়ে আমাকে হচ্ছে কথা বলতে হবে, কারণ 3D স্ট্রাকচার না দেখালে আমি হাইপার কনজুগেশন বোঝাতে পারবো না। এখন ওই যে যেহেতু আমাদের হচ্ছে হাইপার কনজুগেশনটা ইনক্লুডেড না ওইভাবে, হয়তো কোনো কোনো বইয়ে জাস্ট একটা লাইন বা দুইটা লাইন লেখা আছে হাইপার কনজুগেশন নিয়ে, বাট ইন ডিটেইলস হাইপার কনজুগেশন নিয়ে তেমন কিছু দেওয়া লেখা নাই। এই কারণে আসলে আমি এভাবে ডিটেল বলার সুযোগ নাই।
ঠিক আছে, ইভেন তুমি পড়ে দেখতে পারো, তুমি পড়ে তারপরে যদি ইউটিউবে সার্চ দাও হাইপার কনজুগেশন লিখে, হাইপার কনজুগেশন অফ অ্যালকাইল বা অ্যালকাইল ইলেকট্রন ডোনার এটা লিখে যদি তুমি সার্চ দাও, দেখবে বেশ কিছু 3D অ্যানিমেশন আছে হাইপার কনজুগেশনে কিভাবে অ্যালকাইল ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করে। তখন তুমি দেখবে যে ব্যাপারটা আসলে কিন্তু অতটা ইজিলি এক্সপ্লেইন করার মতো না, জিনিসটা আসলে 3 ডাইমেনশনালি না হলে অতটা বোঝা যায় না। ওকে, তাহলে যাই হোক, আমরা মোটামুটি এইটুকুই আমাদের জন্য দরকার। আমরা যে ক্লাসে আছি ইন্টার ক্লাসের জন্য আমাদের এইটুকুই আসলে এনাফ। আমরা যদি বড় ক্লাসে গিয়ে কেমিস্ট্রি নিয়ে কথা বলি, আলোচনা করি, তখন তুমি আরো ইন ডিটেইলস এটা নিয়ে হয়তো পড়াশোনা করতে পারবে। তো আর যদি প্রশ্ন না থাকে আমরা আমাদের যেই টপিক ছিল সেটাই ব্যাক করি। ওকে স্যার, এখন আসলে আমার মনে নাই, আমি আসলে তোমাদের সাথে বোধহয় প্রথমে আমাদের যেই কোশ্চেন যে প্যাটার্নটা বা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বা ইম্পর্টেন্ট টপিক যেটা, এটা মনে হয় আমি তোমাদের সাথে গতদিন প্রথমে শেয়ার করেছি, তাই না? জি স্যার। আচ্ছা, তো এখন আমার আজকে প্ল্যান ছিল যে আমি তোমাদের হয়তো বলতাম যে তোমরা এগুলো একটু পড়ে নিয়ে নেক্সট দিন হয়তো আমরা একটু আলোচনা করার সুযোগ পেতাম, কিন্তু কি জানি, আমি দেখি স্যারের সাথে তবু কথা বলবো যে আমি যদি কিছুটা সময় পাই, অ্যাটলিস্ট তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি যেন সেই কোশ্চেন টপিকের আন্ডারে যদি কোনো কোশ্চেন থাকে অ্যাটলিস্ট সেগুলোর অ্যান্সার জন্য আমি করতে পারি। দেখা যাক, স্যারের সাথে কথা বলতে হবে। এখন আমরা কি কিছুটা পড়বো, পড়ে তারপর আমরা আরো কিছু টপিকে গিয়ে যাই, তারপর স্যার, বাকিটা আমরা একটু বাসায় পড়ি বলে। স্যার হ্যাঁ বলো স্যার। আমাদের থার্সডেতে হচ্ছে থার্ড পিরিয়ড ব্যাকেট, মানে হচ্ছে ওখানে কোনো ক্লাস থাকবে না স্যার। ওই ক্লাসটা কি নেওয়া যায়? এখন আমার তো আসলে ক্লাসের প্রেশার নাই স্যার, আমার তো মানে মোটামুটি বলা যায় সিলেবাস অলমোস্ট শেষ। এখন তোমাদের প্রয়োজন আছে কিনা এটা হচ্ছে একটা ফ্যাক্ট। স্যার আর এখন আমি যে হ্যাঁ চ্যাপ্টারটা তো স্যার মোটামুটি পুরোই প্রশ্ন থাকতে পারে স্যার, যেগুলো হয়তো তখন সুযোগ পাবো না যদি এক্সট্রা ক্লাস না থাকে তো। ওকে, যদি এরকম হয় প্রয়োজন পড়ে কোনো সমস্যা নেই, আমি থাকবো ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, যদি এটা করো হতে পারে। আচ্ছা, আমার থার্সডেতে এমনিতে হচ্ছে 4টায় তো ক্লাস নিতে পারবোই, কোনো সমস্যা নাই। ওই দিন যদি একটু কলেজে যাওয়ার কথা, তবু আমি যখন ক্লাসের প্রেশারে ছিলাম তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট দিয়েছিলে, তো তোমাদের প্রয়োজন অবশ্যই আমি তাইলে ক্লাসটা নিব, কোনো সমস্যা নাই। আমাকে মনে করাতে হবে কি? না, মনে করাতে হবে না, মনে থাকবে, কোনো সমস্যা নেই, আমি নিজেই মনে রাখবো। তাহলে থার্সডেতে যদি তোমাদের অর্গানিকে কোনো প্রশ্ন থাকে তোমরা একটু দেখে এসো, আমরা ওই দিন একটু আলোচনা করব যদি কোনো টপিক থাকে। আর দেখি আমি তোমাদের সাথে শেয়ার করবো না। এখন যেটা হচ্ছে ধরো আম, এটা একটু কলেজেও কথা বলতে হবে, আমি আসলে এই বিষয়টা জানি না যে তোমাদের যে এক্সামটা হবে এই এক্সামের পরে ক্লাস হবে কিনা। তখন যদি ক্লাস হয় তখন কিন্তু আমাদের তেমন প্রেশার নাই, তখন তো আমরা আবার অর্গানিক পড়তেই পারবো। এখন ওইটা যে আসলে ক্লাস হবে কি হবে না সেটা, যে কথা যদি কলেজে দেখা যায় যে না ক্লাস হওয়ার সুযোগ থাকে, তাহলে আমাদের প্ল্যান হবে একরকম। আর যদি ক্লাস না হওয়ার সুযোগ না থাকে তাহলে প্ল্যান হবে আরেক রকম। ঠিক আছে, যদি এরকম হয় যে না আমরা ক্লাস করার সুযোগ পাই আমাদের এক্সামের পরে, তাহলে তো আর বৃহস্পতিবার ক্লাস করার কোনো প্রয়োজন নেই, আমরা তো পরে ক্লাস পাবো। আর যদি না পাই তাহলে দরকার পড়লে আমরা অবশ্যই বৃহস্পতিবার ক্লাস করবো। আমি দেখি, কথা বলবো না, কালকে কলেজে যাবো, আমি কালকে একটু কথা বলে আসবো। তো চলো তাহলে আমি দেখি সুমন স্যারের সাথে কথা বলবো। হ্যাঁ স্যার, চ্যাপ্টার 5 থেকে কি অলওয়েজ স্টেম আসছে বোর্ডে? এই চ্যাপ্টারটা থেকে ইয়েস স্যার। অবশ্যই আসবে স্যার, এই চ্যাপ্টার থেকে এক সেট কোশ্চেন আসবেই। হতে পারে ধরো এই চ্যাপ্টারের কোশ্চেন মিক্সড আপ হয়ে যেতে পারে আরেকটা চ্যাপ্টারের সাথে, কিন্তু অ্যাটলিস্ট 3 and 4 মার্কস এর কোশ্চেন তুমি পাবেই, মিস যাবে না। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আচ্ছা, এখন আমি সুমন স্যারের সাথে কথা বলি যে স্যারের আসলে আমার বুধবারের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট কিনা। তো যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে ওই দিনও আমরা আমাদের এই 5th চ্যাপ্টার কথা বলবো, আলোচনা করব। আর পরের দিন বৃহস্পতিবার দিন আমরা হচ্ছে শুধু অর্গানিক নিয়ে কথা বলবো। আর যদি দেখা যায় যে না সুযোগ নাই, তাহলে যেহেতু লাস্ট ক্লাস, তো আমাদের তো এক্সটেন্ড করার সুযোগ আছে, আমরা চাইলেই 3টা থেকে শুরু করে তারপর আরো অনেকখানি এক্সটেন্ড করতে পারবোই। তো যাই হোক, আসো আমরা ইউরিয়ার পর থেকে আসো আমরা গ্লাস প্রিপারেশন একটু স্টার্ট করি। ওকে, তাহলে গ্লাস প্রিপারেশন আর গ্লাস প্রোডাকশন।
তো বেসিক্যালি গ্লাসটা আসলে কি? বেসিক্যালি গ্লাস হচ্ছে একটা সিলিকা কম্পাউন্ড, সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট বা সিলিকা কম্পাউন্ড। তো মেইন ইনগ্রেডিয়েন্টই অক্সাইড বা সোডিয়াম সালফেট, আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট। সো আমরা যেটা করি, আমরা এই তিনটা ইনগ্রেডিয়েন্টকে জাস্ট মিক্স আপ করে হিট দেই, স্ট্রাকচারটা কিছুটা চেঞ্জ আসে এবং তারা পরে হচ্ছে একটা নতুন ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে, সো দ্যাট ওই ক্রিস্টাল স্ট্রাকচারটাই চেঞ্জের মাধ্যমে নতুন একটা ক্রিস্টাল স্ট্রাকচার যেটা ফর্ম করে সেটাকে আমরা বলি হচ্ছে গ্লাস। এখন এই ক্রিস্টাল স্ট্রাকচারের যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনের জন্য বেশ কিছু হিট অ্যাপ্লাই করতে হয়, যে কারণে দেখা যায় টেম্পারেচার অ্যারাউন্ড 1450 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি চলে আসে। তাহলে মূল কাজটা আসলে কি? আমরা সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট আর সিলিকন ডাইঅক্সাইড, এদেরকে মিক্স আপ করে জাস্ট হিট অ্যাপ্লাই করলেই দেখা যাবে এদের ক্রিস্টাল যে ফর্ম সেটাই কিছু চেঞ্জ আসে, তারা নিজেরা নিজেরা বন্ড ফর্ম করে এবং নতুন একটা ক্রিস্টাল ফর্ম করে, যেখানে আমরা পাই সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড। এই যে আমরা মিক্সড একটা ক্রিস্টাল ফর্ম পাচ্ছি, এইটাকেই আমরা বলি, এটি হচ্ছে আমাদের গ্লাস পার্টিকেল বা গ্লাস। তো সোডিয়াম কার্বনেট যদি না পাও, তুমি সোডিয়াম সালফেট দিয়েও সেটা করতে পারবে, প্রায় একই প্রসেস। সো আমরা এই প্রসেসেই হচ্ছে গ্লাসটাকে প্রিপেয়ার করে রাখি। তো এটা হচ্ছে একদম বেসিক কথা যে এইভাবে আমরা প্রিপেয়ার করি। কিন্তু আসলে আমরা গ্লাস প্রিপারেশনে করিটা কি? আসলে যখন আমরা গ্লাস প্রিপারেশন করি, সেটা আসলে অতটা ইজিলি করা যায় না, এখানে আমাদের কিছু কাজ করতে হয়। আমরা যেমন করি কি, আমরা হচ্ছে সিলিকা, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, এগুলোর সাথে কিউলেট মিক্স আপ করি। কিউলেট জিনিসটা কি? কিউলেট হচ্ছে কোন একটা গ্লাস পার্টিকেলকে, গ্লাসের কোন একটা অ্যাপারেটাসকে আমরা হচ্ছে একেবারে গ্রাইন্ড করে ফেলি, ভেঙে টুকরো টুকরো করে ফেলি। এই যে গ্লাসের যে ভাঙা টুকরো, এগুলোকেই আমরা বলি হচ্ছে কিউলেট। তো কিউলেটের কাজটা কি? কিউলেটের কাজটা হচ্ছে আমাদের যে মিক্সচারটা আমরা পাচ্ছি, সিলিকা, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এদের যেই মেল্টিং টেম্পারেচার, এই মেল্টিং টেম্পারেচারটাকে কিউলেট হচ্ছে ডিক্রিজ করে ফেলে। তো কিউলেটের মেইন কাজই হচ্ছে আমাদের যে মিক্সচারটা আছে, সেই মিক্সচারের যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্টের যে মেল্টিং টেম্পারেচার, সেই মেল্টিং টেম্পারেচারটাকে সে ডিক্রিজ করে। এখন এই যে কিউলেট টাইপের যেই সাবস্টেন্স গুলো আছে, এরা দেখা যায় আমাদের যেই মিক্সচারের কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর সাথে ডিফারেন্ট টাইপের বন্ড ফর্ম করে, কখনো কোভ্যালেন্ট, কখনো কোঅর্ডিনেশন, কখনো আয়নিক, ডিফারেন্ট টাইপের বন্ড ফর্ম করে আমাদের এই মিক্সচারের যে কম্পোনেন্ট সিলিকা, সোডিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেট, এদের মেল্টিং টেম্পারেচারটাকে সে ডিক্রিজ করার চেষ্টা করে থাকে। সো নর্মালি এদের মেল্টিং টেম্পারেচার যা থাকে, কিউলেট মিক্সড আপ করলে কিউলেটের সাথে বন্ড ফর্মেশনের মাধ্যমে দেখা যায় তাদের মেল্টিং টেম্পারেচার কিছুটা কমে যায়। কমে গিয়ে দেখা যায় কি এরা আস্তে আস্তে মেল্ট ডাউন হয়, একেবারেই লিকুইড ফর্মে চলে আসে, এন্ড দেন তারপর তারা আস্তে আস্তে নতুন করে নিজেরা নিজেরা বন্ড ফর্ম করে গ্লাস ফর্ম করতে শুরু করে। এখন এই যে তুমি গ্লাসটাকে লিকুইড ফর্মে নিয়ে আসলে, এই লিকুইড ফর্মে থাকা অবস্থাতেই এটাকে শেপ দিয়ে ফেলতে হয়। এটা যদি কোনো কারণে একবার ঠান্ডা হয়ে যায়, এটাকে আর রিশেপ করা যায় না। তখন আবার কি করতে হবে? আবার ওই যে ভেঙে গুঁড়া করে কিউলেট বানিয়ে তারপর আবার হিট দিয়ে আবার তারপর শেপে আনতে হবে। এই কারণে তুমি যখনই প্ল্যান করছো, হ্যাঁ আমি একটা গ্লাস দিয়ে কোনো একটা অ্যাপারেটাস তৈরি করতে চাই, তুমি এটাকে ওই লিকুইড ফর্মে থাকা অবস্থাতেই তাকে একটা শেপে নিয়ে চলে আসতে হবে। শেপে আনার পর আমরা এটাকে অ্যানেলিং করি। অ্যানেলিং এর ব্যাপারটা আসলে কি? অ্যানেলিং এর ব্যাপারটা আসলে হচ্ছে আমাদের গ্লাস, আমরা তো জানি যে এটা হিট ট্রান্সফার করে না, হিটটাকে ট্রান্সপোর্ট করে না, যে কারণে গ্লাস পার্টিকেলটা যদি দেখা যায় যে মনে করো আমাদের যেই আহ, পানি খাওয়ার জন্য যে গ্লাসগুলো আমরা ব্যবহার করি, দিকটা ওইটার থিকনেস কম, নিচের দিকের থিকনেসটা কিন্তু বেশি। এখন যেহেতু আমাদের এই গ্লাস হিট ট্রান্সপোর্ট করে না, দেখা যায় কি কোনো একটা জায়গা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং কোনো একটা জায়গা হয়তো অতটা দ্রুত ঠান্ডা হয় না। অবভিয়াসলি উপরের দিকে যেখানে থিকনেস কম, সেই জায়গাটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে, আর নিচে যেখানে থিকনেসটা বেশি, যেহেতু সে হিট খুব একটা ট্রান্সপোর্ট করতে পারে না, সেই জায়গাটা আস্তে আস্তে ঠান্ডা হবে। এখন আমরা জানি যে ঠান্ডা হওয়ার সাথে সাথেই কোন একটা জিনিস কিছুটা হচ্ছে কম্প্রেস করে, কিছুটা সংকুচিত হয়ে যায়। তো যখনই উপরের পার্টটা ঠান্ডা হয়ে যাবে, ওইটা একটুখানি কম্প্রেস করলে নিচের দিকটা যদি একই সাথে সাইমালটেনিয়াসলি কম্প্রেস না করে, তখন কি হবে? এখানে এই কম্প্রেসের যে
ব্যালেন্সটা সেটা থাকবে না, সেটা ইমব্যালেন্স হয়ে যাবে। এন্ড দেন তখন দেখা যাবে কি তোমার এই গ্লাসের অ্যাপারেটাসটা ওই ঠান্ডা হয়ে শেপ নিতে নিতেই দেখবে ফেটে যাবে। তো এটা যেন না ফাটে সেই জন্য কি করা হয়, আমরা এটার যে মেল্টিং টেম্পারেচারটা আছে সেই মেল্টিং টেম্পারেচারটা খুব স্লোলি ডিক্রিজ করি এবং চেষ্টা করি সম্পূর্ণ জিনিসটা যেন আস্তে আস্তে একসাথে ঠান্ডা হয়। ঠিক আছে? সো দ্যাট আমরা কি করি, আমরা মেল্টিং টেম্পারেচারের কাছাকাছি রেখে ওই যে নিচের দিকটা যে জায়গাটার থিকনেস বেশি ওইটার টেম্পারেচার যেরকম করে আস্তে আস্তে কমতে থাকে, আমরা উপরের দিকের যে অংশটা যার থিকনেস কম তার টেম্পারেচারটাও এরকম সেম রেশিওতে আস্তে আস্তে আমরা কি করি ঠান্ডা করতে থাকি এবং দেখা যায় কি একটা সময় এটার যে ক্রিস্টাল ফর্মটা আছে এটা খুব সুন্দর হয়, খুবই স্ট্রাকচার্ড একটা অবস্থায় থাকে এবং এই যে ঠান্ডা হওয়ার যে ব্যাপারটা এটাও খুব বলা যায় যে একটা ব্যালেন্সড অবস্থায় হয়। যে কারণে কোন একটা জায়গা দ্রুত ঠান্ডা হয়ে যাওয়া বা কোন একটা জায়গা দেরিতে ঠান্ডা হওয়া, কোন একটা জায়গা তাড়াতাড়ি কম্প্রেস হয়ে যাওয়া, একটা জায়গা দেরিতে কম্প্রেস হওয়া, এই ব্যাপারগুলো থাকে না। দেন এর দেখা যায় খুব সুন্দর একটা শেপে আসে। তুমি দেখবে যে তুমি যখনই হচ্ছে বিভিন্ন জায়গায় তুমি যদি একটা মনে করো কাচের একটা দোকানে যাও, আমাদের বিভিন্ন শপিং মলে অনেক কাচের দোকান আছে, ক্রোকারিজের দোকান আছে, সেখানে যদি তুমি যাও তুমি এখানে গিয়ে গ্লাস গুলো ধরলেই তুমি ফিল করবে কোন একটা গ্লাস খুব ভালো পলিশড অবস্থায় আছে, তুমি ধরলেই বুঝবে যে এটা টাফনেস ভালো, এটা ডিউরেবিলিটি ভালো। আবার আরেকটা ধরলেই তুমি ফিল করবে যে না এটা বোধহয় অতটা ভালো না। সো এই পুরো জিনিসটাকেই কিন্তু আসলে কন্ট্রোল করে এই অ্যানেলিং ব্যাপারটা। যত ভালো অ্যানেলিং হবে তত ওটার ডিউরেবিলিটি বাড়বে এন্ড দেন ওটা তত বেশি লাস্টিং করবে। এন্ড ফাইনালি আমরা ফিনিশ করি, পলিশ করে যদি কোনো শার্প এজ থাকে সেই শার্প এজ গুলোকে পলিশ করে আমরা দেখা যায় যে এটাকে স্মুথ করি এবং ফিনিশ করে ফেলি। ক্যাপ্টেন বোধহয় কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, আমার কোশ্চেনটা ছিল স্যার সাডেন হিট চেঞ্জের কারণে যে ব্রেক করে যাচ্ছে কেন? আপনি বলেছিলেন অ্যানিলিং এর সময় যদি টেম্পারেচার সাডেনলি ডিক্রিজ করা হয় তাহলে ওটা যে গ্লাস ব্রেক করে যাবে, এটা কেন স্যার? মনে করো এটা তোমার সে একটা গ্লাস বিকার, ঠিক আছে? Yes, sir. বিকারটা নিয়ে আসলে বলা যাবে না, আমরা আমাদের যে নরমাল পানি খাওয়ার গ্লাস আমরা সেটাই ইউজ করি, কারণ বিকারের সব জায়গায় থিকনেস অলমোস্ট ইকুয়াল থাকে। ঠিক আছে, আমাদের মনে করো যে আমাদের নরমালি যে গ্লাস অ্যাপারেটাস গুলো থাকে বা গ্লাস বোল গুলো থাকে সেগুলোর যদি কথা বলি, তুমি দেখবে যে নিচের দিকের থিকনেসটা বেশি। এর কারণ কি হয়েছে, যেন নিচে ভারী হওয়ার কারণে গ্লাসটা পড়ে না যায়। ঠিক আছে, তো সাকিব স্যার আমি আসছি একটা মিনিট। তো থিকনেস বেশি থাকার কারণে যেহেতু গ্লাস হিট ট্রান্সপোর্ট করে না, তাই কি হবে ওই যে যেই জায়গার থিকনেস বেশি সেখানে হিট বেশি অ্যাবজর্ব হবে স্পেসিফিক হিটের কারণে, সো দ্যাট সেই জায়গাটা ঠান্ডা হতে বেশি সময় লাগবে। আর যে জায়গাটায় থিকনেস কম, দ্যাট মিনস এই এরিয়া গুলো, সেই জায়গাটার যেহেতু ওই যে স্পেসিফিক হিট, এইখানে থিকনেস কম, স্পেসিফিক হিট খুব দ্রুত কি হবে কমে যাবে। ফলে দেখা যাবে কি একটা জায়গা দ্রুত ঠান্ডা হবে, আরেকটা জায়গা অত দ্রুত ঠান্ডা হবে না। ফলে যখনই একটা জায়গা ঠান্ডা হয়ে যায় সেই জায়গাটা কি করে, কম্প্রেস করে না? আমরা যে কোনো কিছু দেখি যে লিকুইড থেকে যখনই সে সলিডে ট্রান্সফর্ম হয় ওই যে কম্প্রেস করে, তো ওর কম্প্রেসটা কি হবে, এই জায়গাটা দ্রুত হবে, কিন্তু এই জায়গাটা ধীরে ধীরে হলে কি হবে, এই জায়গাটা ফেটে যাওয়ার একটা চান্স তৈরি হবে তখন। ও বুঝেছি স্যার, তাহলে নন ইউনিফর্ম কম্প্রেশনের জন্য এটা ভেঙে যেতে পারে। দ্যাটস ইট। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার, সাকিব স্যার বলুন। স্যার টেম্পার গ্লাসের ক্ষেত্রে কি কোনো ইনগ্রেডিয়েন্টে মানে চেঞ্জেস আছে নাকি স্যার, যে বারবার হিট করা হয়? না টেম্পারড গ্লাস নিয়ে স্যার আমরা কথা বলবো স্যার, আমরা আরো ডিফারেন্ট টাইপের কিছু গ্লাস নিয়ে কথা বলবো। তো মোটামুটি এটা হচ্ছে আমি গ্লাসের যে মেইন পার্ট সেটা শেষ করে আমি ওই যে আদার্স যে ফিচার্ড গ্লাস গুলো আছে সেই ফিচার্ড গ্লাস গুলো নিয়ে কথা বলবো। এই বেসিক পার্টে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, আচ্ছা, আমাদের যে গ্লাস আমরা যে দেখি যে ফিচার্ড গ্লাস, প্রিভিয়াস স্লাইডে যাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই স্যার। ওকে, আমাদের যে গ্লাস গুলো থাকে যেগুলোকে আমরা দেখি কালার্ড, এই কালার্ড গ্লাস গুলো দুই টাইপের। একটা হচ্ছে আমাদের গ্লাসটা নর্মাল গ্লাসের মতোই থাকে, ট্রান্সপারেন্ট কালারলেস, আমরা সেটার উপরে কোন একটা কোটিং দিই, কালার কোটিং দিলে দেখা যায় সেটা কালারফুল গ্লাস হয়ে যায়। আরেকটা কাজ করা যায় সেটা হচ্ছে এই যে আমাদের গ্লাস মিক্সড আপ করি, কালার সাবস্টেন্স হিসেবে কি আছে, ক্রোমিয়াম, নিকেল, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, এদেরকে মিক্সড আপ করলেই তুমি দেখবে যে তোমার গ্লাসটা কালারফুল গ্লাস হয়ে যাচ্ছে। ক্রোমিয়াম অ্যাড করলে এটা দেখা যায় যে অরেঞ্জ এন্ড ব্রাউন কালার হয়ে যায়, নিকেলের কারণে অনেক সময় ব্লু কালার চলে আসে, ম্যাঙ্গানিজের কারণে
দেখা যায় পিঙ্কিশ বা ভায়োলেট কালার হয়ে যায়, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমরা গ্লাস পেয়ে থাকি। সো কালার্ড গ্লাস গুলো বেসিক্যালি আমরা পাই হচ্ছে যে গ্লাসের মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটার সাথে আমরা কোনো ডি ব্লক এলিমেন্ট বা তুমি বলতে পারো যে কোনো একটা আমরা এদেরকে কি যেন বলি স্যার, ট্রানজিশন এলিমেন্ট, সেই ট্রানজিশন এলিমেন্টদেরকে অ্যাড করে দিলেই হচ্ছে। এখন আমরা যে গ্লাসগুলোকে দেখি মনে করো যে কিছুটা টাফ, যেটা আমরা মনে করো পাইরেক্স এর গ্লাস বলি, ল্যাবে ইউজ করি। পাইরেক্স এর গ্লাস কিভাবে তৈরি করে? পাইরেক্স এর গ্লাসে সোডিয়ামের পরিবর্তে আমরা পটাশিয়াম অ্যাড করে দিই, তাহলেই দেখা যায় যে ওই গ্লাসটার টাফনেসটা বেশি হয়। সো এরকম কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, সেগুলো অ্যাড করার সাথে সাথে দেখা যায় অনেক সময় বোরন অ্যাড করা যায় বা এরকম অ্যালুমিনিয়াম অ্যাড করা যায়, যেগুলোর কারণে দেখা যায় অনেক সময় গ্লাসের টাফনেসটা বেড়ে যায়। আর যেই গ্লাসটাকে আমরা বলছি টেম্পার্ড গ্লাস, সেই গ্লাসটার প্রসেসটা আসলে কিরকম? সেই গ্লাসটার প্রসেস, এহসানুল স্যার আমি আসছি একটা মিনিট। আমরা আমাদের যে স্ক্রিন প্রোটেক্টর আছে মোবাইলে, যেটা আমরা ইউজ করি, এই স্ক্রিন প্রোটেক্টরটা যদি কখনো ভেঙে যায়, তুমি যদি এটাকে তোলো, জাস্ট স্ক্রিন থেকে যদি তুলে ফেলো, তাহলে একটা জিনিস খেয়াল করবে, এটার উপরে একটা গ্লাস লেয়ার আছে, নিচে একটা ফাইবার আছে। ফাইবার মানে একটা প্লাস্টিক লেয়ার আছে, যেটা আঠা দিয়ে আমাদের স্ক্রিনের গায়ে আটকানো থাকে। ঠিক আছে, যদি তোমার কখনো তোমার স্ক্রিন প্রোটেক্টরটা ফেটে যায় মোবাইলের, তাহলে সেটা তুলে নিয়ে তুমি এটা একটা ট্রাই দিয়ে দেখো, দেখবে যে আসলেই এখানে যে গ্লাসটা আছে সেই গ্লাসের নিচে একটা প্লাস্টিক একটা লেয়ার আছে, এবং এই প্লাস্টিক লেয়ারটার সাথেই হচ্ছে আঠাটা লাগানো থাকে, যে আঠাটা দিয়ে আমরা হচ্ছে স্ক্রিনের সাথে আমাদের এই গ্লাস প্রোটেক্টরটাকে বা স্ক্রিন প্রোটেক্টরটাকে অ্যাটাচ করি। টেম্পার্ড গ্লাস ঠিক সেম কনসেপ্টটাকেই কাজে লাগানো হয়। আমরা কি করি, আমরা কোন একটা টাফ গ্লাসটাকে দুইটা গ্লাস শীট নিয়ে এটার মাঝখানে আঠা দিই। ঠিক আছে, এটার মাঝখানে যে কোনো টাইপের একটা আঠা দিই, খুব শক্তিশালী আঠা দিয়ে হাই প্রেসারে এই দুইটা গ্লাসকে একটার সাথে আরেকটাকে আমরা অ্যাটাচ করে দিই। সো এই যে তুমি আঠা দিয়ে যখন এটাকে অ্যাটাচ করে দিচ্ছ, তখন এটা কি হয়ে যাচ্ছে, এটা রেইনফোর্সড হয়ে যাচ্ছে। এখন যদি তুমি তোমার এই গ্লাসটাকে ভেঙেও ফেলো, গ্লাসটাকে ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলো, কিন্তু ওই যে তুমি একটা গ্লু অ্যাড করেছো, যে অ্যাডিসিভ অ্যাড করেছো, যে গ্লু বলা যাবে না, এটাকে বলতে হবে অ্যাডিসিভ। এই যে তোমার অ্যাডিসিভটা যে তুমি অ্যাড করেছো, এই অ্যাডিসিভটাই কি করবে, তোমার ওই যে গ্লাস পার্টিকেলটা যেটা ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেললো, সেটাকে ধরে রাখবে, সেটাকে পড়ে যেতে দিবে না। আমাদের উইন্ডশিল্ড যেটা আছে, আমাদের গাড়ির উইন্ডশিল্ড বা গাড়ির যে গ্লাস গুলো আছে, সেটা কিন্তু সেম প্রসেসে বানানো হয়। যখন এটাকে আমরা বলি বুলেট প্রুফ, এটা কি হয়, এটা আরেকটু বেশি থিকনেস থাকে, এটা আরেকটু বেশি স্ট্রং হয়, এছাড়া আর কিছু না। এহসানুল স্যার কোশ্চেন করো। স্যার ওই কিউলেট বলতে কি এখানে পটাশিয়াম কার্বনেটকে বোঝানো হচ্ছে স্যার? আমি মাঝখানে ভুলে গিয়েছিলাম স্যার কিউলেট। না না স্যার, আমি বলি, ওই যে তোমরা ন্যাশনাল জিওগ্রাফিকে একটা প্রোগ্রাম হয়, বোধহয় এটা কি মেগা ফ্যাক্টরি বা এই টাইপ কিছু একটা, ঠিক আছে, ওইখানে যদি দেখো যে সফট ড্রিঙ্কস এর যেই আমাদের এই কাচের যে বোতলগুলো আছে, এটা কিভাবে তারা প্রিপেয়ার করে, এটাতে তুমি দেখবা যে এরা কি করে, এরা এই যে সফট ড্রিঙ্কস এর যে কাচের বোতলগুলো আছে, এগুলোকে কিন্তু আবার দোকান থেকে তারা কালেক্ট করে নিয়ে যায়, নিয়ে তারা এটাকে বলে যে তারা রিসাইকেল করে। এটাকে তারা রিসাইকেল কিভাবে করে, তারা কি এটাকে ধুয়ে আবার নতুন করে এটার মধ্যে রিফিল করে? সেটা কিন্তু করে না। ওরা কি করে, ওরা সেই কাচের বোতলটাকে পুরোই হচ্ছে ভেঙে গ্রাইন্ড করে ফেলে, গ্রাইন্ড করে সেটার সাথে নতুন করে আবার এই যে সিলিকা, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এগুলোকে অ্যাড করে। ওই যে আমাদের পুরনো কাচের বোতলগুলোকে ভেঙে গ্রাইন্ড করে ফেললাম, যে ওই গ্রাইন্ডেড যে তোমার কাচের বোতলগুলো আছে, কাচের যে টুকরোগুলো আছে, ওগুলোকেই আমরা বলি কিউলেট। সাকিব বলো স্যার। স্যার ডাইরেক্ট গ্রাইন্ড না করে যদি আমরা হিট করি তাহলে কি কোনো প্রবলেম হবে? স্যার এখানে যেটা হয় যে এটা আসলে যদি তুমি সরাসরি হিট দিয়ে এটাকে ইউজ করতে যাও, তোমার এখানে আসলে স্পেস লাগবে অনেক বেশি, তাই না? মানে তুমি চিন্তা করে দেখো যে কাচের বোতলগুলো যদি তুমি একসাথে নিয়ে কোনো একটা কম্পার্টমেন্টে নিয়ে হিট করো, তোমার ওই কম্পার্টমেন্টে কিন্তু তুমি খুব বেশি কাচের বোতল রাখতে পারবে না। সেই জায়গায় তুমি যদি এটাকে টুকরা টুকরা করে ফেললো, তাহলে কিন্তু তোমার জায়গা কম লাগছে, তুমি একসাথে অনেক বেশি পরিমাণ ইউজ করার সুযোগটা পাচ্ছ। এরকম কিছু ফ্যাসিলিটি আমরা পাই, এই কারণে আসলে জাস্ট টুকরাটা করে ফেলি। ঠিক আছে, আর Thank you, হিট sir. দেওয়াটা একটু সহজ হয়, আদারওয়াইজ তুমি চাইলে পুরাটাকে একবারে হিট দিতে পারো। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আরো কোশ্চেন আছে স্যার? ওকে, হ্যাঁ অর্ণব বলো। স্যার এখানে পটাশিয়াম কার্বনেটের কাজটা কি মেইনলি? স্যার তুমি চাইলে সোডিয়াম কার্বনেটের পরিবর্তে পটাশিয়াম কার্বনেট ইউজ করতে পারবে।
ও ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা। এখন এইভাবে আমি যদি এগিয়ে যেতে চাই তাহলে এটা আসলে কিন্তু বেশ অনেক সময় লাগবে। এই কারণে আমি যেটা গতদিন করেছি ছিলাম যে আমরা নিজেরা পড়ি। আমি প্রত্যেকটা পার্ট পড়ার জন্য ৫ মিনিট বা ৭ মিনিট করে সময় দিয়েছি। আমরা নিজেরা পড়েছি, পড়ে হচ্ছে আমরা আবার এটা নিয়ে আলোচনা করেছি। তখন দেখা গেছে সাথে, সাথে পড়ার কারণে আমাদের যে কোয়েশ্চেন গুলো ছিল সাথে, সাথে হয়ে গেছে। আবার যদি কেউ এরকম হয় যে বাসায় ওইভাবে পড়ার সময়টা যদি না পেয়ে থাকে বা ভুলে গিয়ে থাকে, আমরা একসাথে পড়ার কারণে তখন আমাদের পড়ার কাজটা হয়ে গেছে। তো আমি আশা করব আমি তোমাদের সাথে ২ টা শেয়ার করলাম, ইউরিয়া এবং গ্লাস। আরো ৪ টা বাকি আছে। তো আমি পড়বো, তোমরাও একটু বাসায় পড়বে। এন্ড দেন আমরা আগামী দিন আমি চেষ্টা করবো বুধবারের ক্লাসটা ম্যানেজ করার, দেখি পারি কিনা। তো যদি পারি আমরা ওই দিন ওই বাকি ৪ টা নিয়ে কথা বলবো। যে ওই ৪ টাতে যদি কোনো কোশ্চেন থাকে, অবভিয়াসলি এখানে অনেক কোশ্চেন থাকবে, কারণ যেহেতু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সব টপিক হয়তো আমরা ওইভাবে বুঝবো না। তো এই কারণে যদি কোশ্চেন থাকে আমরা ওই দিন এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, আজকে আমরা অন্য আরেকটা টপিক নিয়ে কথা বলি। আমরা হচ্ছে আমাদের কিছু পলিউটেন্ট নিয়ে কথা বলতে চাই। গতদিনকে আমরা পলিউটেন্ট নিয়ে কথা বলেছিলাম। ওকে, তাহলে আসো আমরা আজকে একটু পলিউটেন্ট নিয়ে কথা বলি। কারণ আমরা যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে যাচ্ছি সেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে অবশ্যই কিছু না কিছু পলিউটেন্ট থাকতে পারে এবং থাকেই। তো সেই পলিউশনের লেভেলটাকে আমরা যদি কমিয়ে আনতে পারি তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা অ্যাডভান্টেজের বিষয়। সো সেই পলিউশন কমানোর জন্য কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হয়। আমরা আসলে সেই স্টেপ গুলো একটু দেখি। সো আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যেই প্রোডাকশনটা আছে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বিভিন্ন টাইপের পলিউটেন্ট থাকে। আমাদের গ্যাসিয়াস পলিউটেন্ট থাকে, লিকুইড ফর্মে পলিউটেন্ট থাকে, অথবা সলিড পলিউটেন্টও থাকে। তো যদি গ্যাসিয়াস পলিউটেন্ট হয় তাহলে সেই গ্যাস পলিউটেন্ট গুলোকে আমরা কিভাবে লিমিটেড করতে পারি, কিভাবে কমিয়ে আনতে পারি। তো আমাদের গ্যাস পলিউটেন্ট গুলোকে আমরা বলি ফ্লু গ্যাস। তো ফ্লু গ্যাস হিসেবে কাদেরকে আমরা পেয়ে থাকি নরমালি? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এখানে NOx লেখা কারণ আমরা জানি নাইট্রোজেন অক্সাইডের অনেকগুলো টাইপ হয়। নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এরকম অনেক টাইপের নাইট্রোজেন অক্সাইড হয়, এর জন্য NOx লেখা। সালফার ডাইঅক্সাইড এবং শেষে যেটা আছে CXHY, এটা হচ্ছে কোন একটা অর্গানিক গ্যাস যেটার কোন একটা অ্যাডভার্স এফেক্ট আছে, এরকম কোন একটা অর্গানিক গ্যাস। তো এই টাইপের ফ্লু গ্যাস গুলোকে আমরা প্রথমেই হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে ক্যাটালাইটিক কনভার্সন করতে পারি। ক্যাটালাইটিক কনভার্সন মানে হচ্ছে কোন একটা সাবস্টেন্সকে আমরা ক্যাটালিস্ট হিসেবে ইউজ করব এবং সেই ক্যাটালিস্টের প্রেজেন্সে আমরা অক্সিডেশন রিঅ্যাকশন করব। এটাকে আমরা বলি নরমালি যে ক্যাটালিটিক কনভার্সন বা ক্যাটালাইটিক অক্সিডেশন। সো এই ক্যাটালাইটিক কনভার্সনে যেটা হয় দেখা যায় আমাদের যেই পলিউটেন্ট গ্যাসটা আছে আমরা সেটাকে এমন কোন একটা সাবস্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলি, কনভার্ট করে ফেলি, যেটার হচ্ছে অ্যাডভার্স লেভেলটা কম বা নেই বললেই চলে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্গানিক গ্যাসটাকে আমরা প্লাটিনাম ক্যাটালিস্টের প্রেজেন্সে অক্সিজেন দিয়ে যখন অক্সিডেশন করছি বা বার্ন করছি তখন এটা কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার বা স্টিমে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তো হয়তো দেখা যাবে এরকম যে অর্গানিক গ্যাসটা যেটা ছিল সেটার যেই হার্মফুল এফেক্ট ছিল তার তুলনায় কার্বন ডাইঅক্সাইডের এই লেভেলটা আরো অনেক অনেক কম, যেই কারণে আমরা এটাকে কার্বন ডাইঅক্সাইডে ট্রান্সফর্ম করে ফেলেছি। দেন কার্বন মনোক্সাইড আমরা জানি এটাও বেশ ক্ষতিকর, এটাকেও আমরা কার্বন ডাইঅক্সাইডে ট্রান্সফর্ম করতে পারি। নাইট্রোজেনের ডিফারেন্ট টাইপের অক্সাইড গ্যাস থাকে, সেগুলোকেও দেখা যায় আমরা অক্সিজেন বা কার্বন মনোক্সাইডের প্রেজেন্সে রিঅ্যাকশন করলে সেটাও দেখা যায় লেস হার্মফুল বা লেস অ্যাডভার্স এফেক্ট আছে এরকম কোন একটা গ্যাসে ট্রান্সফর্ম হয়ে যায়। আমাদের কোন একজন বন্ধু বোধহয় হ্যান্ড রেজ করেছিল কোশ্চেনের জন্য। সরি স্যার স্যার, না প্রেস ঠিক হয়ে আছে, কোনো সমস্যা নেই, ইটস ওকে স্যার। আচ্ছা, তাহলে এই তো আমাদের ক্যাটালাইটিক কনভার্সন, বেসিক্যালি এটা হচ্ছে ক্যাটালাইটিক অক্সিডেশন। ঠিক আছে, এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস অনেক হার্মফুল। আমরা টেলিভিশনে দেখছি বা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে দেখছি আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে অনেক কথা বলছি, কিন্তু এখানে আমরা কেন কার্বন ডাইঅক্সাইডে ট্রান্সফর্ম করছি? আসলে ব্যাপারটা কি, অন্যান্য গ্যাসের তুলনায় কার্বন ডাইঅক্সাইডের যে অ্যাডভার্স এফেক্ট সেটা কিন্তু অনেক কম, এটার হার্মফুল যে এফেক্টের লেভেল সেটা কম। সমস্যাটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের অ্যাবান্ডেন্স অনেক বেশি, আমরা এত পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রডিউস করি যেটার ক্ষতির প্রভাব কম, কিন্তু ওই যে পরিমাণটা অনেক বেশি হওয়াতে এটার এফেক্ট এখন অনেক বেশি বোঝা যায়। এই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের প্রবলেম। তো কার্বন ডাইঅক্সাইডের প্রবলেম কি তাহলে পলিউটেন্ট হিসেবে না গ্রিন হাউস গ্যাস হিসেবে?
না, মানে আলটিমেটলি ধরো তুমি পলিউশনের যেই আলটিমেট রেজাল্ট পাবে, সেই রেজাল্ট কিন্তু হচ্ছে তোমার এনভায়রনমেন্টের উপরেই কিন্তু বা হেলথের উপরেই কিন্তু আসলে কোনো না কোনো ভাবে এফেক্ট তৈরি করবে। এখন কেউ হতে পারে হয়তো সরাসরি এফেক্ট করছে, কেউ হয়তো দেখা যাবে যে ইনডাইরেক্টলি কোন একটা সিচুয়েশন ক্রিয়েট ক্ষেত্রে এই আপনাকে ব্যাপারটা শোনা ঘটে। যাচ্ছে না। ঠিক আছে, মাঝখানে আপনার কথাটা কেটে আসছিল, আরেকবার একটু বলতে পারবেন? কথাটা হচ্ছে এরকম যে আমাদের যে এফেক্ট গুলো নিয়ে কথা বলছি, মানে গ্যাস পলিউটেন্ট, যেটা পলিউটেন্টের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যে এফেক্ট গুলো পাই সেটা আলটিমেটলি হয় আমাদের এনভায়রনমেন্টের উপর হবে অথবা হেলথের উপর হবে। ঠিক আছে, তো এখন আমাদের এনভায়রনমেন্টের এমন কোন একটা চেঞ্জ নিয়ে আসে যার কারণে আমাদের একটা অ্যাডভার্স এফেক্ট তৈরি হয়। ঠিক আছে, সো আলটিমেটলি ওই যে কোনো না কোনো ভাবে ক্ষতি হবে। ইভেন আমাদের যেই ইয়া আছে কি বলে আমাদের আমাদের যে জলীয় বাষ্প যেটাকে আমরা বলি ওয়াটার ভ্যাপার, ঠিক আছে, সেই ওয়াটার ভ্যাপারও কিন্তু গ্রিন হাউস গ্যাস, মিথেন গ্যাসটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস, এরকম কিন্তু অনেক কিছুই আছে গ্রিন হাউস গ্যাসের মতো, তাই না? সো গ্রিন হাউস এফেক্ট তৈরি করতে পারে এরকম অনেক অনেক গ্যাস আছে, বাট ওই যে কার্বন ডাইঅক্সাইডের টেনশনের জায়গাটা কোথায়, এটা লেভেলটা অনেক হাই হয়ে যাচ্ছে। তো আসুন আমরা সেকেন্ডটাই চলে যাই। স্যার ক্যাটালিটিক কনভার্সন যে আমরা করলাম এটাতে তো অনেক কার্বন ডাই অক্সাইড প্রোডিউস হলো, তো ওটাকে আমরা হাউ ডু উই ম্যানেজ দিস দেন? এখন আসলে ওইভাবে তো ম্যানেজ করা যাবে না। যেটা করা যেতে পারে, এই যে আমি কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস করলাম এটাকে আমি অন্য কোনো একটা সাবস্টেন্সে কনভার্ট করতে পারি কিনা, যেই সাবস্টেন্সটায় কার্বন ডাইঅক্সাইডটা আর থাকবে না। ঠিক আছে, আমরা নেক্সট পেজে গেলেই দেখবে যে সেই ব্যাপারটা আছে, যে আমি তো ওকে কার্বন ডাইঅক্সাইড তো প্রডিউস করে ফেলেছি, আমি তো জানি কার্বন ডাইঅক্সাইডও হার্মফুল, তাহলে এখন কিভাবে আমি কার্বন ডাইঅক্সাইডটাকে ট্রান্সফর্ম করতে পারি। আমরা নেক্সট পেজে যাই, তাহলেই দেখবে এটার একটা সলিউশন পাওয়া যাবে। আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এদেরকে ডিজলভ করে কোন একটা সল্টে ট্রান্সফর্ম করি। কিভাবে? একটা জিনিস খেয়াল করো, তোমার এখানে যে ফ্লু গ্যাস গুলো আছে এদের বেশিরভাগই হচ্ছে নন মেটাল অক্সাইড, ঠিক আছে, এন্ড দেন নন মেটাল অক্সাইড মানে হচ্ছে এগুলো অ্যাসিডিক অক্সাইড। আমি যদি এদেরকে কোন একটা বেসিক অক্সাইডের সাথে রিঅ্যাকশন করাতে পারি অথবা কোন একটা বেজের সাথে রিঅ্যাকশন করাতে পারি, তাহলে আমার এই নন মেটাল গ্যাসগুলো, নন মেটাল অক্সাইড গ্যাসগুলো একটা সল্টে ট্রান্সফর্ম হয়ে যাবে। সেই কনসেপ্টটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি। খেয়াল করে দেখো, ক্যালসিয়াম কার্বনেট সলিউশন আর ক্যালসিয়াম অক্সাইড সলিউশন, এটা একটা বেসিক সলিউশন। যখনই তুমি তোমার এই বেসিক সলিউশনের সাথে তোমার এই নন মেটালিক অক্সাইড অ্যাসিডিক অক্সাইডটাকে রিঅ্যাকশন করাবে, তখনই সেটা সল্টে ট্রান্সফর্ম হয়ে যাবে। খেয়াল করে দেখো, আমরা সালফার ডাই অক্সাইডকে খুব ইজিলি ক্যালসিয়াম অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে সালফার ক্যালসিয়াম সালফাইড বা ক্যালসিয়াম সালফেটে ট্রান্সফর্ম করতে পারি। আমরা যে কার্বন ডাই অক্সাইডটা প্রডিউস করলাম সেটা যদি আমরা লাইম ওয়াটারের মধ্যে দিয়ে ফ্লো করি, তাহলেই তোমার সেই কার্বন ডাই অক্সাইডটা অ্যাবজর্ব হয়ে যাবে, এন্ড দেন অ্যাবজর্ব হয়ে সেটা হয়ে যাচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। আর তোমার যদি নাইট্রোজেনের কোনো একটা গ্যাস থাকে সেটাকেও তুমি নাইট্রেট সল্টে ট্রান্সফর্ম করতে পারছো। তাহলে এই যে তুমি কার্বন ডাই অক্সাইডে কনভার্ট করেছো ক্যাটালাইটিক ট্রান্সফরমেশনে, সেখান থেকেও কিন্তু তোমার একটা সলিউশন আছে। তুমি চাইলেই তোমার প্রডিউসড কার্বন ডাই অক্সাইডকে তুমি ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট করে সেই ক্যালসিয়াম কার্বনেটকে অন্য কোন একটা রিঅ্যাকশনে বা তুমি চাইলে এটাকেও তুমি সেল করার একটা সুযোগ আছে কিন্তু। এবং এটা তো আমরা নিশ্চয়ই জানি যে আমাদের এই ইন্ডাস্ট্রি গুলোতেও যে আমাদের যে স্ক্র্যাপ ম্যাটেরিয়াল গুলো থাকে, আমাদের যে এক্সেস ম্যাটেরিয়াল গুলো থাকে, সেগুলোও কিন্তু আবার কেউ না কেউ কিনে নিয়ে যাচ্ছে তাদের কোনো একটা প্রোডাকশনের জন্য, তাই না? সো দ্যাট এখানেও কিন্তু সেই ব্যাপারটা হয় যে আমি এখানে ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস করছি, আমার সিস্টেমে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস হচ্ছে, ওকে দেন আমি তাহলে এরকম কোন একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করি যার ক্যালসিয়াম কার্বনেট দরকার। যেমন এটা খুব ইজি ফ্যাক্ট যে আমরা যেখানে আমাদের পেইন্ট আমরা তৈরি করছি, পেইন্ট ইন্ডাস্ট্রি যেটা আছে, সেখানে কিন্তু প্রচুর ক্যালসিয়াম কার্বনেট লাগে, এন্ড দেন আমরা কিন্তু এখানে পিওর ক্যালসিয়াম কার্বনেট প্রডিউস করছি। সো দ্যাট তোমার যদি ক্যালসিয়াম কার্বনেটের লেভেলটা অনেক হাই হয়, তুমি যদি সেরকম একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করো যে হ্যাঁ ভাই আমি দিয়ে দিতে চাচ্ছি আমার এই জিনিসটা, আমার বাই প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন, তারা কিন্তু তোমাকে সাপোর্ট দিবে। সাকিব বলো। স্যার আমাদের প্রতিটা প্রসেসে কম বেশি কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে স্যার, এটা আমরা কিসে কিসে ইউজ করি নরমালি, যেমন কি ড্রাই আইস প্রোডাকশন বা এরকম কিছু? আরেকবার বলবে স্যার, আমি ক্লিয়ার না পুরোটা। স্যার আমাদের তো প্রতিটা প্রসেসে কম বেশি স্যার কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে স্যার, এগুলা তারপর হচ্ছে আমরা ডিসপোজ করতেছি কিভাবে?
এখন এখানে আসলে আহ, যদি আমরা বলি আসলে সব ক্ষেত্রে কিন্তু ওইটাকে ওইভাবে ম্যানেজ করা যায় না বা করা হয়ও না। না হলে কিন্তু আমাদের এই যে এনভায়রনমেন্ট পলিউশন, এটা লেভেল কিন্তু আরো অনেক কম থাকতো, এটা তোমরাও জানো তাই না? তো এখন অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় কি আমাদের যেই এই ফ্লু গ্যাস এটা এমন ভাবে মিক্সড হয়ে থাকে, এটাকে আসলে অনেক সময় দেখা যায় যে প্রসেস করতে গেলে অনেক বড় প্ল্যান্ট তৈরি করতে হয় বা অনেক দেখা যায় হাই প্রোফাইল অনেক অ্যাডভান্স লেভেলের প্ল্যান্ট তৈরি করে সেটাকে আস্তে আস্তে প্রসেস করতে হয়, কারণ এখানে যেহেতু অনেকগুলো গ্যাস একসাথে থাকে সেগুলোকে প্রসেস করতে হলে সেরকম অ্যাডভান্স লেভেলেরই কোন একটা প্ল্যান্ট আমাকে আহ, তৈরি করতে হবে। আর যদি দেখা যায় যে না তুমি সোললি শুধুই কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছো, সেটাকে ম্যানেজ করা কিন্তু অনেক সহজ। তুমি এরকম একটা যদি ট্যাঙ্ক তৈরি করো, যে ট্যাঙ্কে তোমার এরকম লাইম ওয়াটার থাকবে এবং সেই ট্যাঙ্কের মধ্য দিয়ে তোমার যে এক্সস্ট টিউবটা আছে যেখান দিয়ে তুমি হচ্ছে তোমার এই ফ্লু গ্যাসটা পাস করছো, সেই এক্সস্ট টিউবটাকে তুমি যদি এক্সপোজ করে দাও তোমার সেই ট্যাঙ্কে, তাহলেই দেখা যাবে যে তোমার কার্বন ডাইঅক্সাইডের একটা লার্জ অ্যামাউন্ট কি হয়ে যাবে সেখানে অনেকটাই দেখা যাবে কি এই ওয়েস্ট ম্যাটেরিয়াল বা পলিউটেন্ট থেকে অনেকটাই হচ্ছে ফ্রি হয়ে আসছে। সো এটা জাস্ট ডিপেন্ড করছে যে তুমি যখন একটা ইন্ডাস্ট্রি দিচ্ছ, ইন্ডাস্ট্রি তুমি যখন তৈরি করছো, তার সাথে সাথেই তোমাকে প্ল্যান করে ফেলতে হয় যে আচ্ছা আমি ইন্ডাস্ট্রিটা তৈরি করলাম শুধু প্রোডাকশনেই যাব তা কিন্তু না, আমার এখানে যে বাই প্রোডাক্ট অ্যান্ড ওয়েস্ট ম্যাটেরিয়ালটা আসবে আমি সেটাকে কিভাবে ম্যানেজ করবো সেটাও কিন্তু আমাদেরকে প্ল্যান করতে হয়। আর আমি জানি না, আমার যতদূর মনে হয় যে এখন একটা সাবজেক্ট কিন্তু খুব নতুন একটা সাবজেক্ট দেখা যাচ্ছে। আমরা আগে এটাকে খুব বেশি হয়তো Chemistry। পড়তাম না, না গ্রিন কেমিস্ট্রি না স্যার, গ্রিন কেমিস্ট্রি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এটা তো আমরা অনেক দিন থেকে এগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন একটা কিন্তু সাবজেক্ট আছে এখন, আইপি, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। এই সাবজেক্ট গুলোতেও কিন্তু আসলে এই ব্যাপারগুলো কিন্তু আলোচনা করা হয় যে হ্যাঁ আমি যে শুধু প্রোডাকশনে যাব তা কিন্তু না, আমাকে প্রোডাকশন যখন বাড়াতে হবে, আমি যখন কোনো কিছু প্রোডাকশনে যাব সাথে সাথে এটার যে বাই প্রোডাক্ট এন্ড ওয়েস্ট ম্যাটেরিয়াল সেটাকে আমি কিভাবে ম্যানেজ করবো সেটাও কিন্তু আমাদের একটা হেডেকের বিষয়, সেটা নিয়েও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয়, এটাও আমাদের একটা কনসার্ন রাখতে হয়। তো যাই হোক, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আমরা Sir. রিজলভ প্রসেস, হ্যাঁ স্যার এ নাম্বারের থার্ড রিঅ্যাকশনের রিঅ্যাকশন মেকানিজমটা দেখানো যাবে? কোনটা? এই যে লাস্ট রিঅ্যাকশনটা, এই ক্যালসিয়াম সালফাইড অক্সিজেন এন্ড ওয়াটার। জি স্যার। এবার এটার মেকানিজম আমি তোমাকে কিভাবে দেখাইতে, আমাকে বন্ড দিয়ে দেখাইতে হবে। ক্যালসিয়াম, তুমি যখন হচ্ছে তোমার ক্যালসিয়াম সালফেটটা তৈরি করেছো সেখানে তোমার সালফারের লোন পেয়ার ইলেকট্রনটা থেকে গেছে, সেই লোন পেয়ার ইলেকট্রনটা তুমি এই যে লাস্ট যে অক্সিজেনটা আছে এটার সাথে অ্যাটাচ করলে তখন সালফেট ফর্ম করে, আর সালফেট যেটা তুমি ফর্ম করো সেই সালফেটের সাথে তোমার যে এই যে ওয়াটার মলিকিউল গুলো আছে এই ওয়াটার মলিকিউল গুলোকে তুমি কোঅর্ডিনেশন বন্ডে অ্যাটাচ করে দিবা, তাহলেই হয়ে যাবে। তুমি যদি এটার একটা ক্রিস্টাল স্ট্রাকচার ড্র করো তাহলেই তুমি বুঝতে পারবা যে এখানে স্ট্রাকচারাল চেঞ্জটা কিভাবে হয়েছে এন্ড দেন কোথায় কোথায় বন্ডের চেঞ্জ এসেছে। ঠিক আছে, আচ্ছা আমি করে দিচ্ছি, আমি আরেকটু এগিয়ে নেই, করে দিচ্ছি স্যার। লাস্ট ওয়ান, ফাইন পার্টিকেল ফিল্ট্রেশন। এখানে যে ফাইন পার্টিকেলের কথাটা বলা হয়েছে, এই ফাইন পার্টিকেল মানে কিন্তু হচ্ছে গ্যাসিয়াস সাবস্টেন্স না, এটা সলিড সাবস্টেন্স। সলিড সাবস্টেন্স কোথা থেকে আসলো? মনে করো আমাদের যে ব্রিক ফিল্ড গুলো আছে, ইটের ভাটা যেটা, যেখানে আমরা ইট পোড়াই, সেখানে কিন্তু আমরা যেই জ্বালানি ব্যবহার করি সেটা কিন্তু নর্মালি কি হয়, কাঠ ব্যবহার করি। আমরা এই ইট গুলোকে যখন পোড়াচ্ছি তখন কি করছি, আমরা কাঠ পোড়াচ্ছি, সেখান থেকে কি হচ্ছে, কার্বন প্রডিউস হচ্ছে। আর এই যে কার্বনের যে ফাইন পার্টিকেল এটা কি হয়, আমাদের এই যে ব্রিক ফিল্ডের যে গ্যাসটা বের হয় তার সাথে মিশে যায়। এবং তোমরা হয়তো অনেক সময় দেখেছো হাইওয়ে দিয়ে যাওয়ার সময় যে বেশ কিছু ব্রিক ফিল্ড বা ইটের ভাটা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, আবার কিছু থেকে সাদা রঙের ধোঁয়া বেরোচ্ছে। কালো ধোঁয়াটার মানে হচ্ছে এখানে কার্বন পার্টিকেলের প্রেজেন্স আছে। এখন দেখা যায় কি, আমরা যখন দেখি যে না ঠিক আছে আমার এখানে কার্বন পার্টিকেল তৈরি হয়, আমরা এক্সামিন করি আমার এই কার্বন পার্টিকেলের সাইজটা কতটুকু, সেটা দেখে আমরা কি করি, আমরা একটা ফিল্টার তৈরি করি। ফিল্টারটা হচ্ছে এরকম, ফিল্টার মানে ওই যে ছাঁকনি, আমরা যেরকম চা ছাঁকনি দেখাই না, সেরকম ফিল্টার তৈরি করি। ফিল্টারটার
যে পোর সাইজ, সেই পোর সাইজটা হয় আমার যে কার্বন পার্টিকেল গুলো আমি তৈরি করছি তার থেকে ছোট করে এই ফিল্টারটাকে আমরা আমাদের যে ইটের ভাটার চিমনি আছে সেটাতে বসিয়ে দিই। তখন কি হয়, আমাদের যে কার্বন পার্টিকেল সব হচ্ছে ফিল্টার আটকে যায়, আর আমাদের যে গ্যাসটা আমরা প্রডিউস করি সেটা কি হয়, ব্যাস কার্বন পার্টিকেল ফ্রি হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু খুব কমন একটা জায়গাতে আছে। তোমরা যারা এসি দেখেছো, আজকাল এসি তো দুইটা ইউনিট, একটা আউটডোর ইউনিট, একটা ইনডোর ইউনিট। সামনের যদি ইনডোর ইউনিটটা খোলো, ইনডোর ইউনিট খুললেই দেখবে একটা নেটের মতো আছে না ফিল্টার, এবং সেটা দেখা যায় তুমি 1 মাস পর বা 2 মাস পর যদি খোলো যে প্রচুর পরিমাণে ধুলা জমে। এই ধুলা কোথা থেকে আসছে? আমাদের বাতাসেই এই ধুলাটা ছিল, বাট আমাদের এই এসি কি করেছে, এই বাতাসটাকে ফিল্টার করে ফেলেছে। ঠিক সেম প্রসেসটা হচ্ছে এখানে আমরা করি ফাইন পার্টিকেল ফিল্ট্রেশনে। আমরা একটা ছাঁকনি বা ফিল্টার ইউজ করে থাকি। ইভেন এটা শুধু ইটের ভাটার সহজ। আমরা যখন সিমেন্ট নিয়ে কাজ করি, সিমেন্টে কিন্তু প্রচুর মেটাল পার্টিকেল থাকে, প্রচুর মেটাল পার্টিকেল, আয়রন, ক্রোমিয়াম, ম্যাঙ্গানেজ, ম্যাগনেসিয়াম, এরকম অনেক অনেক পার্টিকেল থাকে। সেগুলোকেও আমরা এই ফাইন পার্টিকেল ফিল্ট্রেশন প্রসেসে ফিল্টার করে দিই। এতে দেখা যায় আমাদের যেই ফ্লু গ্যাস আছে সেটা অনেকটাই হচ্ছে ভালো হয়ে যায়। স্যার একটু প্রিভিয়াস লেভেল যাওয়া যাবে এক্সপ্লেনের জন্য? অবশ্যই স্যার। ইয়েস স্যার, ডান। ওকে, এখন যদি দেখা যায় যে না আমার ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটা আছে সেটা লিকুইড, তাহলে আমি এটাকে কিভাবে ম্যানেজ করব? এটাকে আমরা বলি ইফ্লুয়েন্ট। আমাদের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো আছে সেটা যখন পানির সাথে মিশে যায় এটাকে আমরা বলি ইফ্লুয়েন্ট, এবং এই ইফ্লুয়েন্টকে ম্যানেজ করার জন্য এটাকে আমরা যেই ট্রিটমেন্ট প্ল্যান্টটা তৈরি করি তাকে আমরা বলি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি। তো সেখানে আমরা কিভাবে কাজটা করি? যদি এরকম হয় যে আমার ওয়েস্ট ওয়াটারের সাথে কোনো একটা মেটাল আয়ন হিসাবে মিশে আছে, খুব ইজি প্রসেস, ইলেকট্রোলাইসিস করো। তোমার মেটাল আয়নটা তখন কি হবে, ক্যাথোডে আস্তে আস্তে ডিপোজিট হতে শুরু করবে, দেন তোমার ওয়েস্ট ওয়াটারটা মেটাল আয়ন ফ্রি হয়ে যাচ্ছে। অথবা তুমি চাইলে কোয়াগুলেশন করতে পারো। কোয়াগুলেশন করতে পারি কিভাবে? মনে আছে আমরা ফার্স্ট পেপারে 5th চ্যাপ্টারে পড়েছি হার্ডিজ এন্ড শুলস রুল। সেখানে বলা ছিল আমরা কোয়াগুলেন্ট হিসেবে অপোজিট কোন একটা আয়ন অ্যাড করে দিই, সো দ্যাট যদি এরকম হয় যে তোমার সিস্টেমে বা তোমার ওয়েস্ট ওয়াটারে ক্রোমিয়াম আয়ন আছে, তুমি চাইলে এটাকে ইলেকট্রোলাইসিস করলেই ক্যাথোডে তোমার ক্রোমিয়াম মেটাল হিসেবে ডিপোজিট হতে থাকবে। অথবা ক্রোমিয়ামকে তুমি প্রিসিপিটেটে ট্রান্সফর্ম করতে পারো, এরকম কোন একটা অ্যানায়নটা অ্যাটাচ করে দাও। কোয়াগুলেন্ট হিসেবে এমন কোন একটা অ্যানায়ন অ্যাড করো যেটা তোমার এই ক্রোমিয়াম 3+ কে প্রিসিপিটেশনে নিয়ে যাবে। ব্যাস, তোমার ক্রোমিয়ামটা তখন প্রিসিপিটেট হয়ে গেলে ফিল্টার করলেই তো তোমার আয়নটা রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো দ্যাট যদি কোনো মেটাল আয়ন আমাদের ওয়াটারের সাথে মিক্স করতে পারি কিভাবে? আমরা চাইলে ইলেকট্রোলাইসিস করতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে তখন কোন একটা কোয়াগুলেন্ট অ্যাড করতে পারি। আর যদি দেখা যায় যে না এটা কোনো মেটাল আয়ন না, এটা একটা অর্গানিক কম্পাউন্ড, ভেরি গুড, অর্গানিক কম্পাউন্ডকে অক্সিডাইজ করো। অক্সিডেশন করলে কি হয়ে যাবে? অক্সিডেশন করলেই দেখা যাবে সেটা খুব ছোট সাইজের কোন একটা অর্গানিক কম্পাউন্ডে যদি ট্রান্সফর্ম হয়ে যায়, যেটার অ্যাডভার্স এফেক্ট খুব কম, তাহলেই তো হয়ে যাচ্ছে। সো দ্যাট সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই পুরনো ক্যাটালাইটিক ট্রান্সফরমেশন বা ক্যাটালাইটিক কনভার্সন যেটা আমরা করেছিলাম, অক্সিজেন অ্যাড করে দিয়ে কি করি, আমরা কোন একটা ক্যাটালাইসিস ইউজ করি, এন্ড দেন দেখা যায় আমার যে অর্গানিক সাবস্টেন্স ওয়াটারে মিক্সড আপ হয়ে গেছে, সেই অর্গানিক সাবস্টেন্স কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটারে ট্রান্সফর্ম হয়ে যেতে পারে। যদি দেখা যায় যে না ক্যাটালিস্ট ব্যবহার করে কাজটা হচ্ছে না, তাহলে নিশ্চয়ই কোন একটা ব্যাকটেরিয়া বা কোন একটা মাইক্রো অর্গানিজম অথবা কোন একটা এনজাইম ব্যবহার করলে এই কাজটা করা যায়। তখন আমরা এটাকে কি বলি? তখন আমরা বলি যে আমি বায়োটেকনোলজি অ্যাপ্লাই করে এই অক্সিডেশনটা করেছি। যেটা মনে আছে কিনা আমরা বিওডি তে করতাম, ফার্স্ট চ্যাপ্টারে একটা টপিক ছিল বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওইখানে যে রিঅ্যাকশনটা অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, হ্যাঁ সেটাও হতে পারে। তো সেই আইডিয়াটা আমরা এখানে কাজে লাগাই যে আমরা কোন একটা মাইক্রো অর্গানিজম, এটা হতে পারে কোন একটা ব্যাকটেরিয়া অথবা হতে পারে কোন একটা এনজাইম আমরা ব্যবহার করি, এন্ড দেন অর্গানিক কম্পাউন্ডটাকে আমরা ট্রান্সফর্ম করে ফেলি। সো দ্যাট যদি কোনো একটা মেটাল বা নন মেটাল বা কোন একটা ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে, তাকে তুমি ক্যাটালাইট, তুমি সেটাকে ইলেকট্রোলাইসিস বা কোন একটা কোয়াগুলেন্ট অ্যাড করে খুব ইজিলি সেটাকে ট্রান্সফর্ম করতে পারো। আর যদি অর্গানিক কম্পাউন্ড হয় তাহলে আমরা কি করব, তাকে আমরা অক্সিডেশন করব। অক্সিডেশনের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ক্যাটালাইটিক আর একটা হচ্ছে বায়োটেকনোলজি বা এনজাইমেটিক, যে কোনো রকমের একটা প্রসেস হতে পারে। ঠিক আছে?
তো এই হচ্ছে আমাদের পলিউটেন্টকে ট্রিট করার বা পলিউশনের লেভেলটাকে কমিয়ে আনার একটা না দুইটা প্রসেস, একটা হচ্ছে গ্যাসের জন্য আর একটা হচ্ছে যদি লিকুইড ফর্মে থাকে তার জন্য। কোশ্চেন আছে কারো? স্যার বায়োটেকনোলজি স্লাইডটা আরেকবার একটু দেখানো যাবে? অবশ্যই স্যার। তাহলে আমাদের কাজ এখানে মাইক্রো অর্গানিজম গুলো স্যার মেইনলি কি ওয়েস্ট ওয়াটারে ছিল আগে থেকে নাকি পরে দেওয়া হয়েছে? না না স্যার, আমাদেরকে অ্যাড করতে হবে। এখানে আমাদের যেটা করতে হয়, আমাদের যে কোনো যদি ইন্ডাস্ট্রি, আচ্ছা আমাদের তো এরপর ক্লাস আছে আরেকটা, তাই না স্যার? 5টায় নাকি? আচ্ছা 4টায়। আচ্ছা আমি খুব অল্প করে বলছি। আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে R&D মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট থাকে। ওই ডিপার্টমেন্টের কাজই হচ্ছে আমাদের এই বিভিন্ন পার্ট গুলোকে দেখা। তো ওই ডিপার্টমেন্টে দেখা যায় যে আমাদের যে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোকে এরকম ডিকম্পোজ করার জন্য তারা আগে থেকে রিয়াকশন করে দেখে যে কোন সাবস্টেন্স, কোন ব্যাকটেরিয়া বা কোন এনজাইম ব্যবহার করলে আমাদের যে ওয়েস্ট কম্পাউন্ডটা আছে সেটাকে আমি এরকম করে ডিকম্পোজ করতে পারবো। তারা এক্সামিন করে তারপর হচ্ছে তারা একটা প্রসেস ডেভেলপ করে, এন্ড দেন সেই প্রসেস অনুযায়ী আমরা ওই যে কোন একটা মাইক্রো অর্গানিজম বা এনজাইম সেটাকে অ্যাড করি। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। স্যার হ্যাঁ ক্যালসিয়াম সালফাইড থেকে যে জিপসাম তৈরি হয় ওই রিঅ্যাকশন মেকানিজমটা দেখানো যাবে? আচ্ছা আমি এখনই দেখাচ্ছি। হঠাৎ তুমি এটার মেকানিজম দেখতে চাচ্ছিলে কেন স্যার? স্যার ওই যে ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, এর আগের স্লাইডে ছিল রিঅ্যাকশনটা। না আমার একটা তো ফাঁকা জায়গা দরকার যেখানে আমি রিঅ্যাকশন লিখবো। এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম সালফাইড, ঠিক আছে? আমাদের এই 2+ আয়ন দেখা যায় কি ওর সাথে আয়নিক বন্ড করে। এখন এখানে সালফারের আরো একটা লোন পেয়ার ইলেকট্রন আছে না? আমাদের তো দুইটা ইলেকট্রন থাকে হচ্ছে আনপেয়ার্ড আর দুইটা ইলেকট্রন থাকে পেয়ার্ড, তাহলে এখানে তো আরো দুইটা লোন পেয়ার ইলেকট্রন আছে। এই লোন পেয়ার ইলেকট্রনটা দিয়ে সে হচ্ছে ওর সাথে বন্ড করে। তো যখনই সেই লোন পেয়ারটাকে ইউজ করে সে বন্ডটা ফর্ম করে, তখন আমরা যে কম্পাউন্ডটা পাই সেটা কি? সেটা হচ্ছে আমাদের সালফেট। ঠিক আছে, হয়ে গেল। যদি এটার সাথে ওয়াটার অ্যাড করো সেটাকে আমি কিভাবে অ্যাটাচ করব? এখন এখানে বিভিন্ন ভাবে অ্যাটাচের সুযোগটা থাকে। যেমন ধরো আমাদের এখানে ওয়াটারটা, একটা ওয়াটারের সুযোগ থাকে যেখানে একটা হাইড্রোজেন বন্ড করে, এরকম করে একটা ওয়াটার থাকতে পারে। আরেকটা হয়তো দেখা যাবে যে ক্যালসিয়ামের সাথে বন্ড করতে পারবে, কারণ ক্যালসিয়ামের যেহেতু লোন পেয়ার, ক্যালসিয়ামের যেহেতু ভ্যাকেন্ট অরবিটাল আছে, সে চাইলেই হচ্ছে ক্যালসিয়ামের সাথে ওই ভ্যাকেন্ট অরবিটালে একটা যদি কোঅর্ডিনেশন বন্ড করে তাহলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে না? স্যার শুনতে পাচ্ছি? স্যার বুঝতে পারছি স্যার। ওকে স্যার। আমরা তো মনে হয় স্যার ও না, আমরা কপার সালফেট দিয়ে প্র্যাকটিস করেছিলাম। ওকে ওকে, আমরা কপার সালফেট দিয়ে প্র্যাকটিস করেছিলাম, ক্যালসিয়াম সালফেট দিয়ে করি। আচ্ছা তাহলে হয়ে গেল। তাহলে স্যার ওই যে হোমওয়ার্ক, আমরা 4টা প্রোডাকশন বা প্রিপারেশন নিয়ে একটুখানি পড়বো, আর নেক্সট দিন ওইটা নিয়ে একটু কথা বলবো, এন্ড দেন তারপরে আমরা অর্গানিকে যদি কারো কোশ্চেন থাকে আমরা সেটা নিয়ে কথা বলছি। আর আমি একটু কলেজে কথা বলি, দেখি যদি আমাদের এক্সট্রা টাইম থাকে তাহলে হয়তো বৃহস্পতিবার ক্লাসটার প্রয়োজন নাও থাকতে পারে। আর যদি দেখা যায় যে না এক্সট্রা টাইম না থাকে বা কিছু হয় তাহলে তো অবশ্যই আমরা বুধবার কথা বলে বৃহস্পতিবার আমরা ক্লাসটা করতেই পারবো। আর যদি এরকম হয় যে না তোমাদের অবজেক্টিভের জন্য বৃহস্পতিবারের ক্লাসটা দরকার পড়ে তাহলে কোনো কথা নেই, আমরা বৃহস্পতিবার ক্লাসটা করবো 3টার সময়। ঠিক আছে? হ্যাঁ স্যার বলো। স্যার আমাদের অবজেক্টিভে তো স্যার ফুল বুক, তো স্যার মানে কোনো সাজেশন কি আছে স্যার? মানে ফুল বুক তো আসলে খুব কষ্ট হয়ে যায়, মানে পড়তে তো হবে কিন্তু স্যার হুট করে একটু ডিফিকাল্ট হয়ে যায়। ধরো আমি যদি আমার কথা বলি, যখন আমরা কোশ্চেন গুলো করেছি তখন কি করেছি? আমরা জাস্ট টপিক বাই টপিক একটা একটা করে পেজ চেঞ্জ করে করে কোশ্চেন করেছি।
অথবা ধরো আমি যখন চ্যাপ্টারের কোশ্চেনটা করেছি তখন চিন্তা করেছি কি এই চ্যাপ্টারে এই টপিক আছে, তাহলে প্রত্যেকটা টপিক থেকে দেখি কোশ্চেন করা যায় কিনা, ঠিক আছে? তারপর যতগুলো টপিক কভার করা গেছে, এখন এখানে সিকিউ থাকলে যেটা হয় যে সব টপিক থেকে সিকিউ করা যায় না, যে কারণে কি হয় সিকিউর কোশ্চেন সিলেক্টিভ হয়ে যায়। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা নাই, এমসিকিউ সব টপিক থেকে করা যায়, যে কারণে তুমি স্ট্যান্ডার্ড লেভেলের পড়া করে আসবে, মোটামুটি চেষ্টা করবে পুরোটাই একটা রিভিশন দিতে, যেন সবগুলো টপিকে তুমি মোটামুটি জানো, কোনো টপিকে যেন ওরকম না হয় যে না তুমি জানো না, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে স্যার বইয়ের এক্সারসাইজ সেকশন থেকে এমসিকিউ প্র্যাকটিস করলে হবে যদি 100টার উপরে থাকে। হ্যাঁ, তোমার বইয়ে কিন্তু প্রচুর এমসিকিউ দেওয়া আছে, আমি দেখেছি চ্যাপ্টারের শেষেই কিন্তু অনেকগুলো করে এমসিকিউ দেওয়া আছে, তুমি এটা অ্যাটলিস্ট আগে পড়ে শেষ করো, দেখো তাহলে তোমার অনেকখানি টপিক কভার হয়ে যাবে, কিন্তু তারপরেও তুমি বইটা একটু পড়ে নিও। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, লিভ নিচ্ছি তাহলে। স্যার অ্যাটেন্ডেন্স লিস্টটা কিন্তু আমি পাবলিক চ্যাটে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নেই, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার।